স্টার্ট করছেন? জি। ইন বিটুইন দ্য ক্লাস একটু কথা বলেন না, মানে এটা একটু সমস্যা হবে। ওকে, সো আমি নেক্সট ক্লাস থেকে একটু নতুন সিস্টেম করব, ঠিক আছে? আপনাদের মধ্যে থেকে একজন ভলান্টিয়ার বা দুইজন ভলান্টিয়ার আমি যে ক্লাসটা করতেছি এটা এসে একটা রিভিউ সামারি দিবেন। এটা ভলান্টিয়ারই যারা যারা করবেন আমি আইডি লেখা রাখবো, আর আই উইল অ্যাডজাস্ট দ্য মার্কস যে কোনো জায়গায়, ঠিক আছে? আর আপনি দেখতে পারবেন কোন জায়গায় অ্যাডজাস্ট করতেছি। সো যে ইনিশিয়েটিভটা নেবেন, মানে এটা ভলান্টিয়ার, বাট একজন আবার ভাববেন না, একজন মনে করেন ম্যাক্সিমাম দুইটা করতে পারবেন। সো সবাই হচ্ছে চেষ্টা করবেন যে একজন একজন করে এখানে এসে কথা বলার জন্য। এটা আপনাদের একটা লার্নিং প্লেস, এবং এখানে আপনাকে কেউ জাজ করবে না, আমিও করবো না, আপনার যেটা মন চায় বলবেন। বলছিলাম যে হাতি আকাশে ওরে, এটা বললাম আমার সমস্যা নেই, এটা আপনাদেরকে মনে বলি না, আপনারা কি ডাম্বো দেখছেন ওয়ার্ল্ড ডিজনি? হ্যাঁ বলছিলাম, আচ্ছা ভুলে যাই, অনেকগুলো ক্লাস ডাম্বো যেমন বড় কান আকাশে উড়ে না, সেটাও যদি এখানে এসে বলে না, কোনো প্রবলেম, বাট আই ওয়ান্ট টু সি দ্যাট ইউ আর টেকিং দ্য ইনিশিয়েটিভ, ইউ আর ট্রাইং, ইউ আর গিভিং এফোর্ট, বুঝছেন? যেমন আমি যখন আইসিএসবি-তে গেছিলাম, তখন আইসিএসবি-তে একটা জিনিস ওরা বলে যে তোমার সব পারার দরকার নাই, আই ওয়ান্ট টু সি ইউর এফোর্ট, মানে গিভ দ্য এফোর্ট, এটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, আমরা পড়ছিলাম কোন পর্যন্ত, কেউ কি বলতে পারে? এই এখান থেকে না, এটা মনে হয় শেষ করছি। প্রাইমারি শেষ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি রিসার্চ মেথড থেকে আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, অলরেডি দেখেন এটা নিয়ে অনেক ডিসকাশন আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমি একটু ব্যাপারটা আপনাদেরকে মানে চার্ট ওয়াইজ বুঝাই বলছি। হ্যাঁ, সো বেসিক্যালি প্রাইমারি রিসার্চটা, প্রাইমারি ডাটাটা কি মনে আছে? যেটা আমি নিজে থেকে কালেক্ট করলাম। হ্যাঁ, নিজে থেকে কালেক্ট করলাম। হ্যাঁ, প্রথম যেটা ওটা পৃথিবীর এখন প্রথম হচ্ছে প্রাইমারি ডাটা। যেমন আপনাদেরকে যে আমি যদি জিজ্ঞেস করি এটা কি, ওইটা কি, এটা কি, ওইটা কি ফর্মে, হ্যাঁ, and that's the primary data, and we related data আমরা যখন একটা রিসার্চ করতেছি, that is the primary research, ঠিক আছে? সো প্রাইমারি রিসার্চে আবার দুই ধরনের ডাটা থাকতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ নিয়ে আমরা অনেক কথা অলরেডি বলে ফেলছি। যেসব ডাটা একটা মেজারেবল ভ্যালু দেয়, মানে মেজার করা যায়, কাউন্ট করা যায়, সেগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ডাটা। সরি, কোয়ান্টিটেটিভ ডাটা। আর কোয়ালিটেটিভ ডাটাটা কি? যেটার মাধ্যমে ইনশোর করা যায়। নীল রং, মনে করেন কোন রঙের গাড়ি বেশি চলতেছে, হ্যাঁ, সো মনে করেন যে বা কেন চলতেছে, আর কোন রঙের গাড়ি বেশি চলতেছে তো কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে চলে আসে। কেন চলতেছে, তখন মনে করেন যে আপনি একটা সবাইকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ মানে স্যাটিসফাইড কিনা, ইঞ্জিন পারফরমেন্স ভালো কিনা, আপনি ইঞ্জিন পারফরমেন্সে কি কতটা স্যাটিসফাইড, এই যে এরকম ম্যাট্রিক্সে যখন আপনি ডাটা কালেক্ট করবেন, তখন হচ্ছে ওটা হয়ে যাবে কোয়ালিটেটিভ ডাটা, ঠিক আছে? অর্থাৎ যেগুলো আমরা ডিরেক্টলি কাউন্ট করতে পারি ওগুলোকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ডাটা, যেগুলোকে হচ্ছে আমরা কাউন্ট করতে পারি না বাট আমরা তার কোয়ালিটি, স্যাটিসফ্যাকশন এগুলোর উপর বেসড করে একটা আউটকামে আসে, এটাকে আমরা বলবো কোয়ালিটেটিভ ডাটা। ঠিক আছে, ক্লিয়ার? নো ডাউট? আচ্ছা, কোয়ান্টিটেটিভ ডাটাতে কি কি হয়? প্রথমে আমরা একটা সার্ভে করি, ঠিক আছে? সার্ভেতে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হতে পারে, আপনাদেরকে ডেকে ডেকে আমি ইন্টারভিউ করব। হ্যাঁ ঠিক আছে, ক্রিমসন কাপ কফি কেন আপনার কাছে ভালো লাগে, কোন জিনিসটা অ্যাড করলে ভালো লাগে, হ্যাঁ নট দেন কেন বেটার, মনে করেন এটা বলবো, ঠিক আছে? বা জিজ্ঞেস করবেন ইউরো ভালো না কোপা আমেরিকা ভালো, আপনি বললেন যে স্যার ইউরোতে আর্জেন্টিনা ব্রাজিল খেলে না, ইউরো খারাপ। আরেকজন বলবে না ইউরোতে সব কম্পিটিটিভ টিমরা খেলে, সো ইউরো বেটার, ইউরো মোর কম্পিটিটিভ। সো দেখেন আপনাদের দুইজনকে আমি যখন ইন্টারভিউ করবো আমি কিন্তু দুইটা পার্সপেক্টিভ পাবো, ঠিক না? সো এইটা কেমনে হবে, যখন আমি আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউ করতেছি, সার্ভে করতেছি, তো আমি তো একজনের কাছে যাবো, অনেকের কাছে যাবো, ঠিক না? দেন মনে করেন যে মেইল আপনাদেরকে দেবো, মেইল পাঠাবো,
মাঝে মাঝে আমি মেইল খুলে দেখি যে অনেকগুলো সার্ভে আসছে, আমার কাছে বিরক্তিকর লাগে। হ্যাঁ, আপনাদের কাছেও লাগতো না, বাট এই অনেক কি করে মেইলেও দিয়ে দেয়। বাট এখন এই মেইল সিস্টেমটা আর নাই, এখন হচ্ছে আমরা গুগল ফর্ম ক্রিয়েট করি, বিভিন্ন দেখবেন যে ফর্ম দেয় আপনার কাছে। হ্যাঁ, সো মেইল হতে পারে একটা সোর্স, দেন হচ্ছে ইন হাউস সেলফ অ্যাডমিনিস্টার। হ্যাঁ, মানে মনে করেন আপনার গণ্ডির মধ্যেই হচ্ছে আপনি সার্ভে করে বের করতেছেন। হ্যাঁ, কলিগকে জিজ্ঞেস করে বা ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ আমার তো ওই কফিটা ভালো লাগছে, তোর কি ভালো লাগছে, সেটা মনে করেন যে একটা ইন হাউস, এটা একটা সার্ভে নিজের গণ্ডির মধ্যে। দেন টেলিফোন, ফ্যাক্স, মেইল, ওয়েব, ঠিক আছে, সেগুলো তো আছে। সো বিভিন্ন ওয়েতে আপনি সার্ভে করতে পারেন। যেমন আপনাদের কাছে কি অনেক সময় কল আসে না, যেমন আপনি যদি উবারের একটা মনে করেন সার্ভিস নিচ্ছেন, হ্যাঁ, সো উবার থেকে তো আপনার কল এসে জিজ্ঞেস করতে পারে যে স্যার আপনি কেমন স্যাটিসফাইড আছে, স্যার আমাদের কোন জিনিসটা চেঞ্জ করলে ভালো হবে। হ্যাঁ, এইগুলো জিজ্ঞেস করো না, এগুলো করার একটাই কারণ ওরা সার্ভে করতেছে এবং ওরা দেখবে যে আরো কত মানুষ কি বলতেছে, ওই অনুযায়ী তারা একটা ডিসিশন নেবে। ঠিক আছে, দেন আমরা সার্ভেগুলো করলাম, করার পর এগুলাকে তো আমরা সাজাবো, ঠিক না? সার্ভে পাইলাম, এটাকে আমরা বলি র ডাটা, মানে র একদম, মানে ফিল্টার্ড আউট করা, একদম কাঁচা তথ্য বলতে পারি। যদিও এটার মানে এটা না, তাও আমি বললাম আর কি, যে বঙ্গানুবাদ করলাম। হ্যাঁ, বাংলা একটা। আচ্ছা, সো এগুলাকে আবার আপনি যে রান করবেন, আপনি যে ডিসিশনটা নেবেন, আপনি যে একটা রিসার্চ আউটকাম পাবেন, ওটার জন্য আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, আপনি যেহেতু বিজনেস স্টুডেন্ট, আপনার জন্য এটা খুব একটা হয়তো বা হইতেও পারে, বাট ডিরেক্টলি হয়তো আপনার মেকানিক্যাল অবজারভেশনের সাথে হয়তো বা আপনি রিলেট করবেন না বা কাজ করবেন না। আপনার যেটা করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট হচ্ছে, আপনি যে ডাটাগুলো পান, এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের রিসার্চের বেশ কিছু টুলস আছে, কিছু মোডস আছে। হ্যাঁ, যেমন আপনার অ্যানালাইটিক্যাল টুল আছে, ফ্যাক্টর অ্যানালাইসিস, তারপরে মনে করেন ক্লাউড স্যাম্পলিং মেথড, এরকম অনেকগুলো আছে। বিভিন্ন মডেল রান করতে হয়, এআরডিএল, এনএআরডিএল মডেল, এরকম অনেক ধরনের মডেল আছে। এগুলো আপনাদের মাথায় নেওয়ার দরকার নেই, আরো পরে, এখন না। আর বললাম যে এগুলো দিয়ে আপনি যখন অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট আপনি কিছু এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস চালাতে পারেন, সো আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তারপরে আবার দেখবেন যে সিভিল ইঞ্জিনিয়ার্সরা অনেক সময় ওই যে একটা ক্যামেরার মতো নিয়ে বিল্ডিং এর রাস্তা টাস্তা মাপে, দেখছেন এরকম টাইপ, ওরা কিন্তু এটা দিয়ে সার্ভে বা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু এক্সপেরিমেন্টের জন্য, যে মাপ সব ঠিক আছে কিনা, হ্যাঁ এই রাস্তাটার এতটুকু বাঁকছে, তাহলে ওই রাস্তাটার অতটুকু বাঁকে নাই, কি করা যেতে পারে, এরকম দে ডু দিস টাইপ অফ এক্সপেরিমেন্টস। মেকানিক্যাল অবজারভেশনটা কি, যে আপনি যখন কোনো মেশিনারি পার্টের এফিসিয়েন্সি চেক করবেন, একটা মেশিনকে মনে করেন 10 বার চালাবেন, 20 বার চালাবেন, 30 বার চালাবেন, চালায় রিডিং নেবেন বারবার। হ্যাঁ, একটা মেকানিক্যাল ইজ রিলেটেড টু মেশিন। ঠিক আছে, মেকানিক্যাল ইজ দ্য সায়েন্স যেখানে ফোর্স বা বল, কোনো কিছুতে যদি সায়েন্স থেকে বুঝতাম আসুন, হোয়াট ইজ মেকানিক্যাল সায়েন্স? হ্যাঁ, বলবিদ্যা, ভেরি গুড, বুঝতে পারছি। সো এনিথিং যেখানে ফোর্স আছে, মানে যে জিনিসটা মনে করেন ধাক্কা দিয়ে নড়বে, ওটাকে মেকানিক্যাল বলা। হ্যাঁ, মেকানিক্যাল অর্থাৎ সেখানে এনার্জি প্রডিউস হয়। তো মেকানিক্যাল অবজারভেশনটা হচ্ছে রিলেটেড টু মেশিনারি, কারণ যে কোনো মেশিন কিন্তু আলটিমেটলি আপনার ফোর্স, অ্যাসেলারেশন, ভেলোসিটি, বেগ এগুলো দিয়েই চলে, এবং প্রত্যেকটা কি তার ইয়েটাকে চেঞ্জ করে, তার জায়গাটাকে চেঞ্জ করে। নিউটনের প্রথম সূত্র বুঝলাম, জানেন? বলেন তো কেউ নিউটনের প্রথম সূত্র পাবেন না? আমি কিন্তু বিজনেস গ্রাজুয়েট, কিন্তু আমি পাবো না, মাত্র বলে আসছি। ঠিক আছে, সেটা ওকে। আমি আমার টিউশনের টাইমে কিন্তু সায়েন্সই পড়াইছি, বুঝছেন? আর একটা মজার ঘটনা শেয়ার করবো পরে। আচ্ছা, সো নিউটনের প্রথম সূত্র বলে যে প্রত্যেকটা পদার্থই রেস্ট অথবা মুভমেন্টটা থাকবে যতক্ষণ আপনি তার বাধা না দেন বা তার ওই পজিশনটা চেঞ্জ করার চেষ্টা না করেন। আমরা অবশ্যই ইংলিশে পড়ছি যে এভরিবডি ইন দিস ইউনিভার্স উইল রিমেইন অ্যাট
rest or motion unless any external force is applied. This is the Newton's first. তো যাই হোক, মেকানিক্যাল অবজারভেশনটা হচ্ছে বলার কারণ এটাই যে এনিথিং আপনি যখন এটাকে পুশ করবেন বা মেকানিক্স ওখানে যখন অ্যাপ্লাই করবেন, দ্যাট ইজ দ্য ওই সময়টায় যে অবজার্ভগুলো আপনি অবজারভেশনগুলো পাবেন, দ্যাট ইজ মেকানিক্যাল অবজারভেশন। ঠিক আছে? অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ সিমুলেশন। ঠিক আছে? যেমন আমরা আমাদের মিলিটারিতে ফার্স্টে যখন ফায়ার করতে যেতাম, ফায়ার করার আগে আমাদের একটা সিমুলেটর রুমে নিয়ে যাওয়া হতো। একটা আমাদেরকে মনে করেন দামি রাইফেল দিত, দিয়ে আমরা ফায়ার করতাম, টেরি পাইতাম না যে ফায়ার করতেছি, কিন্তু ওইটা দিয়ে আমার যে স্টাফ আছেন উনি মেজার করতো যে আমার মানে ক্যারিং ঠিক আছে কিনা, আমার এইম ঠিক আছে কিনা। ঠিক আছে? এভরিথিং ইউজ টু মেজার। দেন আমাকে একটা রিপোর্ট দিত যে হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে সাহেব বলতো না যে হ্যাঁ সাহেব আপনি এখন মেইন ফায়ার করতে যেতে পারেন। তারপরে আমাদেরকে দিছে এয়ার গান, তারপরে দিছে BD-08 বা AK-47। বাই দ্য ওয়ে, যারা জানেন না, আমি 1 বছর মিলিটারি ট্রেনিং করছি। আচ্ছা, সো সিমুলেশনটা হচ্ছে এইটা যে আপনি যখন একটা এরকম টাইপের একটা রিয়েল জিনিস ভার্চুয়ালি যখন একটা কৃত্রিমভাবে নিজেকে ফিল দেওয়া। রাইট, এক্স্যাক্টলি। হিয়ারিং, ভেরি গুড, আপনি আরো খুব সুন্দর করে বলছেন যে হিয়ারিং, আইসাইট আর হচ্ছে আপনার মুভমেন্ট। রাইট, ঠিক আছে। সো এই হচ্ছে তিনটা, কোনো ডাউট কারো? ওকে, ভেরি গুড। কোয়ালিটেটিভ ডাটাতে কি হয় যে আপনার এটা তো মাস স্কেলে করা যায় না, এটা হচ্ছে আপনার স্যাম্পল সাইজ চুজ করতে হবে। যেমন আপনি ফরসে ব্যাংকার্সদের নিয়ে একটা কোনো বা টিচার্সদেরকে নিয়ে একটা হচ্ছে কোনো এক্সপেরিমেন্ট করতেছে বা একটা রিসার্চ করতেছে। এখন আপনি যদি ওই জায়গাটায় কোনো একটা স্টুডেন্টের কাছে যান, তাহলে লাভও আপনার, আপনি কি আপনার আউটকাম পাবেন? পাবেন না। সো এখানে একটা ফোকাস গ্রুপ থাকে। ঠিক আছে? কোয়ালিটেটিভ ডাটাতে আরো ফোকাস গ্রুপ প্রয়োজন, তাদের টেস্ট, বিহেভিয়ার এন্ড এভরিথিং একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলের করতেছেন, ঠিক না? সো ম্যাথ স্কেল করা যাবে না। আবার এখানে ফোকাস গ্রুপ বলার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে মনে করেন টিচারদেরকে নিয়ে একটা অ্যানালাইসিস করতেছেন। এখন যদি আপনি আবার আমেরিকা করতে যান তাহলে তো হবে না, মিলবে না, ঠিক না? বাংলাদেশের টিচার্সদের, ব্যাংকার্সদের যে টেস্ট, যে এনভায়রনমেন্ট থাকবে সেটা আমেরিকানদের থাকবে না। খুব সিম্পল, ঠিক না? Do you agree with me? Yes. Okay. Then individual in-depth interviews. প্রচুর তাকে জিজ্ঞেস করা যে হ্যাঁ আপনার এই আবার যদি কফিতে আসে, আমার আসলে আর মাথায় এক্সাম্পল আসতেছে না, এটাই আসতেছে। সো আপনি হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা কফির কোন ইনগ্রেডিয়েন্টটা ভালো, কেন ভালো, কোনখান থেকে ইম্পোর্ট করলে কি হবে না হবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু না। সো কোয়ালিটেটিভ ডাটাতে যেহেতু আমরা একটা প্রিসাইজ কোয়ালিটি আউটকাম বের করতে যাচ্ছি, এর জন্য অনেক ইন-ডেপথ ইন্টারভিউ করা, অনেকক্ষণ ধরে করা অনেকজন। হ্যাঁ, যেমন তার সাপোজ রিসার্চার মনে করলো যে হ্যাঁ আপনার কাছ থেকে যদি আমি একটা ডাটা, জিহানের কাছ থেকে আমি যদি এক্সাক্ট ডাটা পাইতে পারি বা ও হচ্ছে আমার জন্য একটা পোটেনশিয়াল সোর্স, ওকে আমি অনেকক্ষণ ধরে ইন্টারভিউ, সব কিছু জানি, তখন এই যে ইন-ডেপথ ইন্টারভিউটা হয়। ঠিক আছে? তারপরে হিউম্যান অবজারভেশন হইতে পারে যে আপনার মনে করেন যে একটা হিউম্যান কিভাবে বিহেভ করতে, একটা মানুষ আপনার সামনে কিভাবে বিহেভ করতেছে। হ্যাঁ, সাপোজ আপনি ক্লাস 6 এর ছেলেমেয়েরা কি শান্ত না হবে, এটার উপর একটা রিসার্চ করবেন। ঠিক আছে? আপনি ওদেরকে বিভিন্নভাবে অবজার্ভ করবেন কোন কাজে ওরা, হ্যাঁ একটা সিনিয়র যদি আসে, হ্যাঁ তাহলে তার সাথে সে কি বিহেভ করতেছে, তার চেয়ে ছোট যদি কেউ আসে, যদি ক্রিকেট ব্যাটটা কেড়ে নেয়, হ্যাঁ সে রাগ করতেছে কিনা, মারতে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের আপনি অবজারভেশন করে থাকেন। আচ্ছা, লাস্ট হচ্ছে কেস স্টাডিজ। কেস স্টাডিজ হচ্ছে যে আপনি হচ্ছে একটা প্রবলেমটাকে একটা বড় ডিটেইলিং করা থাকে, সেই প্রবলেমটাকে নিয়ে আপনি স্টাডি করবেন, স্টাডি করে আউটকাম বের করবেন। ঠিক আছে? আপনারা কার্ড প্রেজেন্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইমারি ডাটা আমরা একটু ফাস্ট আগাবো। ঠিক আছে? প্রাইমারি ডাটা কি মেরিটস হচ্ছে যে টার্গেটেড ইস্যুস আর অ্যাড্রেস, অর্থাৎ আমার যে টার্গেট, যে আমি যাদেরকে টার্গেট করতেছি
তাদের যে প্রবলেমগুলো খুব ভালোভাবে অ্যাড্রেস করা হয়। হ্যাঁ, ডাটা ইন্টারপ্রিটেশন ইজ বেটার, কারণ আমি তো একবারে প্রাইমারি ডাটা পাচ্ছি, ঠিক না? ডাটাতে কোনো ল্যাক নাই। দেন হাই অ্যাকুরেসি অফ ডাটা, আমি রিসার্চার, আমি ডিজাইন করতেছি, সো অ্যাকুরেসি আমার উপর নির্ভর করবে। সো আমি যদি ম্যানিপুলেশন না করি, আমি ডেটা ম্যানিপুলেশন সম্পর্কে বলছিলাম লাস্ট ক্লাসে, রাইট? আমি যদি ম্যানিপুলেট না করি তাহলে আমার ডাটার অ্যাকুরেসি বেড়ে যাবে, কারণ আমি তো অন্য কোনো সোর্স থেকে নিচ্ছি না, আমি নিজেই ইন্টারভিউ করতেছি। স্পেসিফিক রিসার্চ ইস্যুটাকে আমি অ্যাড্রেস করতে পারি। দেখা যায় যে আপনি অন্যান্য সোর্স থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করতেছেন, তখন দেখা যেতে পারে যে অনেক ডেটা চলে আসে যেটা আপনার প্রয়োজন নেই, কিন্তু আবার আলাদা করতে পারবেন না ওরকমটাই। হ্যাঁ, আপনি যেমন মনে করেন যে এইজ আর টেস্ট, হ্যাঁ, আলাদা করে করতে চাচ্ছেন, কিন্তু আপনি দেখলেন যে একটা পার্টিকুলার মানে ডেটা সেটে হচ্ছে দেওয়া যে 20 বছরের সবাই চকলেট লাইক করে, 20 বছরের সবাই কেক লাইক করে, 20 বছরের সবাই মনে করেন যে এরকমই দেওয়া আছে, কিন্তু স্পেসিফিক দেওয়া নাই যে 20 বছরের এই মানুষটা এই টাইপের চকলেট পছন্দ করে, মানে স্পেসিফাই করা থাকে না। ইন জেনারেল ডেটাগুলো একসাথে মার্চ থাকে, ঠিক আছে? এই প্রবলেমগুলো থাকে সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে, যেটা আবার প্রাইমারি ডেটার ক্ষেত্রে থাকে না, ঠিক আছে? কারণ আপনি মানুষটাকে ডিরেক্টলি যে ইন্টারভিউ করতেছেন, সো তার কাছ থেকে আপনি সর্ট করতে পারবেন, আলাদা করতে পারবেন আপনার মতো, তার আপনার কন্ট্রোল থাকে তো, এটা আপনিই বানাচ্ছেন সব কিছু, ঠিক আছে? ডিমেরিটস আছে, কস্ট, মনে করেন এখান থেকে আপনি চিটাগং যাবেন, আপনার একটা ভাড়া লাগবে না, তারপরে মনে করেন আপনি আমেরিকা যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমেরিকা যেতে একটা টাইম লাগবে না, ঠিক না? চিটাগং যেতে টাইম লাগবে না। দেন হচ্ছে মনে করেন যে রিসোর্স অনেক বেশি প্রয়োজন হবে, আপনার মানুষ লাগবে। এখন মনে করেন আপনি আমেরিকা আপনি যেতে পারতেছেন না, আপনি অনেকগুলো মানুষকে অ্যাসাইন করবেন। যেমন দেখবেন অনেক রিসার্চাররা সার্ভে গ্রুপ বা সার্ভে পার্সোনাল সিলেক্ট করে, দেখবেন যে আপনার ওই যে বড় বড় কোম্পানিরা যে সার্ভেটা করে, অনেক মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, তারা নিয়োজিত, তাদের একটা পয়সা দেওয়া লাগে না, আবার তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করতে হয় দূরে কোথাও, তাহলে আপনার পার্সোনাল রিসোর্সেস বেশি লাগতেছে, সেটা একটা ডিমেরিটস। দেন ইনঅ্যাকুরেট ফিডব্যাক পাইতে পারেন। কেউ একজন মনে করেন যে সাপোজ এটা আমিও অনেক সময় করছি, হ্যাঁ, আমাকে কেউ একজন বলছে যে ফর্মটা ফিল আপ করে, এখন দেখা যাচ্ছে যে ওই ফর্মটার যেটা সে চাচ্ছে ওই জিনিসটা আমার সাথে যায় না, সে এক জনরার একটা রিসার্চ করতেছে, কোনো একটা আমার ফ্রেন্ড, বাট তার এটা দরকার তার থিসিস পেপারের জন্য, হ্যাঁ। আমি দেখা যায় যে আমরা যে 10, 20, 30 করে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফর্ম সিলেক্ট করে দিচ্ছি, তো ওই সময় কি সে একটা ইনঅ্যাকুরেট ফিডব্যাক পাবে না? অ্যাকুরেট ফিডব্যাক আসবে না। আচ্ছা, ট্রেনিং স্কিল এন্ড লেভেল, ট্রেনিং স্কিল তো প্রয়োজন, আপনাকে ট্রেন করতে হবে যাকেই আপনারা দিচ্ছেন, যে কোন সেন্সে কিভাবে আপনি এই ডেটাগুলো ফিল্টার আউট করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি, শেষ হয়ে যাবে, সমস্যা নেই, আমি দিয়ে দিব। আচ্ছা, সেকেন্ডারি ডাটাকে অলরেডি আমরা জানি যে আরেকজন কালেক্ট করে ফেলছে, তার কাছ থেকে আমরা বের করব। হ্যাঁ, বলুন বলুন। না, কপি এডিশন দেখেন, মনে করেন যে আমি বলি আমার থিসিসে যে আমি কাজটা করছি, আমার থিসিসের কথা বলি, দ্যাট ওয়াজ আ সেকেন্ডারি রিসার্চ। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে আপনার ইকোনমিক্সের একটা কোয়ান্টিটেটিভ মেথড, এটার নাম হচ্ছে ইকোনোমেট্রিক্স, বুঝছেন? অর্থাৎ আপনি যখন ইকোনমিক্সটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে আনতেছেন, তখন এটাকে আমরা বলি ইকোনোমেট্রিক্স। হ্যাঁ, এখন এই ইকোনোমেট্রিক্সের যে একটা আমি থিসিস করতেছিলাম, হ্যাঁ, মানে একটা মডেল ছিল এআরডিএল মডেল, মডেলটা একটু নতুন ছিল, আমার কষ্ট হয়েছে শিখতে। আমি যেটা করছি, জিডিপির সাথে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর ফরেন রেমিটেন্সের রিলেশনটা এটা বের করছি বিগত 32 বছরের ডেটা, লাস্ট 32 ইয়ার্স। সেই 32 ইয়ার্স আমি কই পেয়েছি? কোনো একটা সোর্স ওয়েবসাইটে, ঠিক না? সো আমি যখন এই ডেটাটা ওয়েবসাইট থেকে নিব,
তখন মানে এটা তোমরা পাবলিশই করছো মানুষের জন্য দেখার জন্য, ঠিক না? আমার ডাটা ইউজ করতে সমস্যা। বাট অনেক ক্ষেত্রে কি ওই যে আপনার আমরা যে ফ্লো চার্টে পড়ছিলাম না যে গ্র্যান্টিং পারমিশন থাকে, অনেক ক্ষেত্রে আপনি ডেটা নিতে হলে রিটার্ন পারমিশন নেওয়া হবে, গ্র্যান্টিং পারমিশন মানে পারমিশন নেওয়া হবে। সো এগুলো যে আপনি যে কপিরাইট ইস্যুর কথা বললেন এটা একটা সমস্যা, কিন্তু ডেটা নিয়ে কাজ করতেছে তো এই ডেটাগুলো ওপেন ফর অল, বুঝছেন? আমি যেমন দেখা গেছে যে 32 বছরের মানে 1990 থেকে 2022 এই পুরা সময়কাল যত জিডিপির আপস অ্যান্ড ডাউনস যা যা হয়েছে মানে এই নাম্বারগুলো আমি কালেক্ট করছি। তারপরে ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কত হয়েছে, রেমিটেন্স কত, এই করে মনে করেন 81 পৃষ্ঠার একটা থিসিস মাস্টার্স। হ্যাঁ, সেটা আই স্কোর 4 আউট অফ 4 দেয়ার। অনেক কাজ করছিলাম, তাই 5 রাত ঘুমাই নিজে। সো যদি রিসার্চ একবার করতে যান তাহলে দ্যাটস এ বিগ থিং, অন্য জিনিস। আচ্ছা, যাই হোক, সো এটা হচ্ছে কি যে আপনি জার্নালসে পাবেন, বিভিন্ন পিরিয়ডিক্যালসে পাবেন, হ্যাঁ মানে বিভিন্ন ওই যে সাপ্তাহিক মাসিক পত্রিকা থাকে না সেগুলোয় পাবেন, রিসার্চ পাবলিকেশন থেকে আপনি পেতে পারেন। দেন আচ্ছা, অফিসিয়াল রেকর্ড ফার্স্ট টাইম তো শেষ, অফিসিয়াল রেকর্ড এক্সাক্ট, হ্যাঁ। দেন এটা হচ্ছে পাবলিশ ফর্মে থাকতে পারে, আনপাবলিশ ফর্মেও থাকতে পারে, ঠিক আছে? বসেন বসেন বসেন, আরেকটু আসছেন পরে একটু হৃদয়বান ব্যক্তি আছে, ঠিক আছে? আচ্ছা, রিসোর্টের প্রাইমারি ডাটা সোর্স মেথড যা ইনফিজিবল, যা এখন দেখেন মনে করেন আমার আমেরিকা যাওয়ার মতো অবস্থা নাই, চিটাগাংয়ে যাওয়ার মতো আমি পারতেছি না, আমার পয়সা নেই, টাকা নেই, তখন আমাকে তো সেকেন্ডারি ডাটাই নিতে হবে নাকি, সেই জিনিসটাই, ঠিক আছে? আচ্ছা, মেথডস অফ কালেকশন সেকেন্ডারি ডাটা জানি না, আচ্ছা মনে করেন যে পাবলিশ আনপাবলিশ আছে, ঠিক আছে? পাবলিশ গুলো ইন্টারন্যাশনাল জার্নাল হয়ে থাকে, দেন গভর্নমেন্ট অনেক ধরনের রিপোর্ট দেয়, যেমন বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক্স ব্যুরো, পিছের কথা বলবেন না প্লিজ, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল। আমাকে এই জিনিসটা মানে এটা আমাকে খুব প্রবলেম ক্রিয়েট করে, দরকার কথা না বলে ঘুমান সমস্যা নেই, কিন্তু কথা বলে ডোন্ট ডু দিস, ইটস মাই রিকোয়েস্ট। আচ্ছা, মেথড অফ কালেকশন সেকেন্ডারি ডাটা কি, যে পাবলিশ থাকে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট কোঅপারেশন এন্ড ইনস্টিটিউশন, যেমন মনে করেন ইউনিভার্সিটি অফ স্কলার্স একটা জার্নাল পাবলিশ করতে পারে, একটা রিপোর্ট দিল, যেমন আমাদের হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে একটা ছিল যে বিউপি মিরর বলতে, ওরা একটা প্রত্যেক মাসে আমাদের ইউনিভার্সিটিতে কি কি হয়েছে ওটার একটা নিউজ ওরা মানে আমাদের যে ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট আছে ওরা এই কাজটা করে। তারপরে আমাদের মনে করেন ফাইন্যান্সের একটা ইয়া ছিল আপনার আরবিট্রেজ, একটা আমরা প্রত্যেক সেমিস্টারে একটা করে ম্যাগাজিন আমরা ইয়া করতাম মানে পাবলিশ করতাম, হ্যাঁ ওখানে হচ্ছে ফাইন্যান্স রিলেটেড অনেক কিছু থাকে, ইউপি রিলেভেন্ট এন্ড এভরিথিং। আপনাদের ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে, সেটা মনে করেন ইনস্টিটিউশন। কর্পোরেশনগুলো কি ওই যে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে না, প্রফিট দেন কত জেনারেট করছে না করছে, সেগুলো হচ্ছে কর্পোরেশনের আন্ডারে। গভর্নমেন্ট আছে হচ্ছে একটা আচ্ছা আপনার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স নাম শুনছেন? স্যার বিবিএস। বিবিএস, হ্যাঁ কে বলুন? ও ভেরি গুড। এটা শর্ট ফর্ম বললো, এটা শর্ট ফর্ম বললো, হ্যাঁ শর্ট ফর্ম বলবো, হি নোস দ্যাটস হোয়াই উই ডোন্ট কেয়ার। আমি জানি শর্ট ফর্ম, মাত্র আপনি মাত্র ফুল ফর্ম বলবেন না। হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আপনি কি আগে জানতেন এটা? তো জানে বলে বলছে বিবিএস, অন্য কথা বলেন। যাই হোক, বিবিএস হচ্ছে আমাদের পপুলেশন সেন্সাসটা করে, এই যে আপনার আদমশুমারি আছে না, এটা বিবিএস করে, ঠিক আছে? সেই এই ধরনের কিছু টাইপ, ঠিক আছে? দেন উই গেট দিস। আচ্ছা, সেকেন্ডারি ডাটার কিছু মেরিটস এন্ড ডিমেরিটস আমরা 5 মিনিট দেব। মেরিটসটা কি কুইক এন্ড চিপ। যদি প্রাইমারি ডাটা কস্টলি হয় তাহলে এটা চিপ না। যেমন আমি কি করছি, আমি WD এর ওয়েবসাইটে গেছি, ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে গেছি, সুন্দর করে একটা রিপোর্ট জেনারেট হয়েছে, ওইটাকে কপি করে আমার এক্সেল ফাইলে নিয়ে আসছি, শেষ। সেকেন্ডারি ডাটা কালেক্টেড। কতটুকু টাইম লাগবে? 30
20 মিনিট ম্যাক্স তাও লাগে, ঠিক না? ভেরি চিপ অ্যান্ড কুইক। এখন যদি আপনাদের সবার কাছে যাইতাম তাহলে দেখা যেত আমার 1 মাসে হয়তো বা ডাটা কালেকশন শেষ হয়ে যেত। তো ডেটা কালেকশনের একটা টাইম দেওয়া হয়, মানে ওইটা প্রাইমারি ডাটার ক্ষেত্রে লাগে, সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে লাগে। সেকেন্ডারি রিসার্চও অনেক ফাস্ট। কথা বলুন প্লিজ। আচ্ছা, ওয়াইডার জিওগ্রাফিক্যাল এরিয়া, এটার এরিয়া অনেক বড়, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, হ্যাঁ। দেন হচ্ছে ওরিয়েন্টেশন পিরিয়ডটা হচ্ছে লঙ্গার, মানে ওয়াইডার জিওগ্রাফিক্যাল এরিয়া মানে আপনি অনেক জায়গায় একসাথে, আপনি বাংলাদেশে বসে অস্ট্রেলিয়া নিয়ে রিসার্চ করতে পারতেছেন, ইউকে নিয়ে করতে পারতেছেন, তাদের ডেটা নিয়ে, ঠিক না? যেমন আমরা কি করি, বিভিন্ন ধরনের কম্পারেটিভ অ্যানালাইসিস করি, তখন সেকেন্ডারি ডাটা ছাড়া কোনো অল্টারনেটিভ, ঠিক আছে? যে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল কি চলবে না চলবে না, মনে করেন একটা রিসার্চ, তখন আমি কি করলাম, এটা ইন্ডিয়া, মালয়েশিয়া, পাকিস্তান সবগুলোর সাথে কম্পেয়ার করে নিয়ে আসবো। তখন কি আমি প্রাইমারি ডাটা অ্যাক্সেস করতে পারবো? পারবো না, মানে পারবো না, এটা সম্ভব না, কিন্তু এখন 4 দেশে যাবেন নাকি। সো তখন উই নিড সেকেন্ডারি ডাটা, এর জন্য এটা জিওগ্রাফিক্যাল এরিয়া অনেক ওয়াইড, ঠিক আছে? দেন লঙ্গার ওরিয়েন্টেশন পিরিয়ড, আপনার ওরিয়েন্টেশন পিরিয়ডটা অনেক লং থাকে, আপনার প্রত্যেকটা জিনিসের সাথে পরিচিত হওয়া, কারণ যেহেতু আপনার ফ্যাক্টরস অনেক বেশি, অনেক দেশ, অনেক জায়গা, সো ওরিয়েন্টেশন পিরিয়ডটাও অনেক বেশ বড় হবে, ঠিক না? সো রেঞ্জটা বেড়ে যাবে। দেন এইটা হচ্ছে লিডিং টু প্রাইমারি ডাটা। কিভাবে আপনার সেকেন্ডারি কনস্ট্রাক্ট ডাটা কনস্ট্রাক্ট করার পরে আপনি আবার এটা থেকে কিছু আউটকাম নিয়ে, মানে দেখলেন যে সেকেন্ডারি ডাটাটা আরেকজন কিভাবে পাবলিশ করছে, কারণ আপনি নিজে আরেকটা প্রাইমারি ডাটা সেট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মেরিটস। ডিমেরিটস হচ্ছে কি, স্পেসিফিক রিসার্চ নিডসকে অনেক ক্ষেত্রে এটা ফুলফিল করে না। এর জন্য ম্যাক্সিমাম অফ দ্য জার্নালস, আপনি যখন রিসার্চ পাবলিকেশনে যাবেন তখন ওরা সেকেন্ডারি ডাটা তেমন একটা চায় না, প্রাইমারি ডাটা চায়। ওরা বলে যে আমরা স্ক্র্যাচ থেকে রিসার্চ চাই, কারণ অনেক ক্ষেত্রেই স্পেসিফিক রিসার্চ যেটা আমার প্রয়োজন সেটাকে ফুলফিল করা, ঠিক আছে? দেন এটা হচ্ছে পুয়ার অ্যাকুরেসি, ডিমেরিটস থাকে, অ্যাকুরেসি অনেক পুয়ার থাকে। যেমন আপনার ডেটা ম্যানিপুলেশন থাকে না, অ্যাকুরেসি কমে যাবে, ম্যানিপুলেটেড ডেটা হয়ে যাবে, আপ টু দ্য ডেট থাকে না। যেমন আপনি মনে করেন 2024-এর ডাটা খুঁজতেছেন, যেমন আমি আমার থিসিসে 2020 পর্যন্ত পাইছি, 21 আর 22 আমি ফরকাস্ট করছি। ফরকাস্টিং টেকনিক আছে যে বিগত 5 বছর অনুযায়ী এক্সেল একটা ফাংশন আছে ফরকাস্ট, ইকুয়াল ফরকাস্ট। যদি আপনি টাইম পিরিয়ডগুলো সবগুলোকে করেন, ধরে কমান্ড দেন, ও বের করে দিবে যে নেক্সট 1 বছরে কি হতে পারে, একটা ফরকাস্ট করবে, ঠিক আছে? ফরকাস্ট মানে ফিউচারে কি হতে পারে, মানে হচ্ছে সহজ মানে হচ্ছে প্রেডিকশন, হ্যাঁ প্রেডিকশন, দেন হচ্ছে যে ভবিষ্যৎবাণী, ঠিক আছে? সেটাকে আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি ফরকাস্ট বা ফরকাস্ট, হ্যাঁ। সো নট আপ টু দ্য ডেট থাকে, আপ টু দ্য ডেট পাই, যেমন আমি 2021-22 পাই নাই, 20 পর্যন্ত পাইছিলাম। দেন পুয়ার অ্যাসেসিবিলিটি ইন সাম কেসেস, দেখবেন যে যেমন একটা ওয়েবসাইট আছে, বুঝছেন? ওয়েবসাইটটার নাম হচ্ছে স্টেটা, স্টেটা তো সফটওয়্যার, স্ট্যাটিস্টিক্যাল, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল, ভেরি গুড, বাহ, ভেরি গুড। স্ট্যাটিস্টিকে কি অ্যাক্সেস করা যায়? না স্যার, করা যায় না। ইউনিভার্সিটি থেকে তো স্যার মেল দিলে পাবে। হ্যাঁ, অনেক সমস্যা হয়, মানে সহজে করা যায় না, ঠিক না? সো স্ট্যাটিস্টিকা যেমন একটা সাইট, এখানে আমি অনেক চেষ্টা করছি, অনেক করে পারি না, ওখানে অথেন্টিক অনেক ডেটা পাওয়া যায়। সো এটা কি পুয়ার অ্যাসেসিবিলিটি না, আমি সহজে মানে অ্যাক্সেস করতে পারতেছি না, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস। যেমন বাংলাদেশে একটা আছে আপনার, এটার নাম হচ্ছে লাইট ক্যাসেল পার্টনার্স, হ্যাঁ, ওরা হচ্ছে এরকম স্ট্যাটিস্টিক্যাল ডেটা সেল করে, একটা কোম্পানি। আচ্ছা, লাস্ট এন্ড দ্য ফাইনাল স্লাইড ফর দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে যে প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটার মধ্যে রিলেশনশিপ। আরেকটু ধৈর্য ধরেন, তারপরে কথা বলবেন। ইউ আর আন্ডার রেকর্ডিং, একটু সহৃদয়বান ব্যক্তি হন, আরেকটু সময় ধৈর্য ধরুন। আচ্ছা দেখেন, প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, রিয়েল টাইম মানে ইনস্ট্যান্ট পাচ্ছে, আর সেকেন্ডারি ডাটা কি ওই যে আমি 2020 পর্যন্ত পাইছি, পাইনি, সো পাস্ট টাইম, ঠিক আছে? এটাই আপনি শিওর অ্যাবাউট দ্য সোর্স, আপনাকে আমি ইন্টারভিউ করবো, সো সোর্স আমি জানি,
ঠিক আছে, মনে করেন বিপিএ 15, 13, 14 এই ব্যাচগুলোকে আমি একটা সার্ভে করবো। আমি জানি আমাকে কোথায় যেতে হবে, কিভাবে কি করতে হবে, ঠিক না? বাট এটার ক্ষেত্রে আমি সোর্সেসের জন্য শিওর না, কারণ আমাকে স্ট্যাটিস্টিক্যালে যাইতে হইতে পারে, হ্যাঁ, ডাব্লিউডিএতে যাইতে হইতে পারে, অনেক জায়গায় যাইতে হইতে পারে, ইনভেস্টোপিডিয়াতে যাইতে হইতে পারে, ঠিক আছে, অনেক ধরনের জায়গায় আমার যেয়ে দেন খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এটা সোর্সটা শিওর না, ঠিক আছে। প্রাইমারি ডাটা ক্যান অ্যান্সার ইউর রিসার্চ কোয়েশ্চেন। আপনার যে রিসার্চ কোয়েশ্চেনটা সেটাকে ডিরেক্টলি প্রাইমারি ডাটা অ্যান্সার করে ফেলবে, যে কফির কোয়ালিটি কেন ভালো না, কেন খারাপ সেটা। আর এটা হচ্ছে রিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, প্রবলেমটাকে আরো রিফাইন করে, ঠিক আছে, যে প্রবলেমটা কেন অ্যারাইজ করছে আপনি এটা সেকেন্ডারি ডাটা থেকে পাবেন। হ্যাঁ, প্রবলেমের সলিউশন দেখা যায় যে প্রবলেমের সলিউশন হচ্ছে রিফাইনটা করে, মানে প্রবলেমটাকে আরো বেশি রিফাইন করে, বিভিন্ন ম্যাট্রিক্স থেকে প্রবলেমটাকে অ্যাড্রেস করে, বিভিন্ন অ্যাঙ্গেল, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটা হচ্ছে ডিরেক্টলি রিসার্চ কোশ্চেন অ্যান্সার করে দেয়, যে আপনি যে রিসার্চ মানে একটা আপনি যখন রিসার্চ করবেন তখন আপনার তো একটা কোয়েশ্চেন থাকে, ঠিক না, যে আমি কি আগামী 5 বছরে মঙ্গল গ্রহে যেতে পারবো, ঠিক আছে, আমি কি জীবনেও কোনোদিন জুপিটারে যেতে পারবো? আপনার উত্তর হবে না, কারণ এটা হচ্ছে একটা গ্যাস জায়ান্ট, 4টা গ্যাস জায়ান্ট প্ল্যানেট আছে, আর হচ্ছে আপনার 4টাকে বলা হয় টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, ঠিক আছে, মানে হচ্ছে মার্কারি, ভেনাস, মার্স, আর্থ, প্লাস আর্থ, মার্স, এই 4টাকে বলা হয় টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, মানে আপনি যে মাটি পাবেন ওটা দাঁড়াইতে পারবেন। আর বাকি যে 4টা আছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এই 8টা মিলেই তো সৌরজগৎ, সোলার সিস্টেম, ঠিক না? এই 8টাকে বলা হয় গ্যাস জায়ান্ট, মানে পুরোটাই গ্যাস দিয়ে ভরা, এটা জানেন? ওখানে আপনার দাঁড়ানোর মতো কিন্তু জায়গা নেই, আপনি ওখানে গিয়ে দাঁড়াইতে পারবেন, আপনি মার্সে অ্যাটলিস্ট দাঁড়াইতে পারবেন, কিন্তু ওখানে আপনি দাঁড়াইতে পারবেন, মানে ওই 4টা, পরের 4টা ওগুলো অনেক বড় গ্যাস, মানে এই দুটার নাম আছে, মানে দুটা ভাগ করা হয় আমাদের সোলার সিস্টেম। এখন যদি আপনার কোয়েশ্চেন হয় যে আমি কি ইউরেনাসে যেতে পারবো, সো আপনার রিসার্চ কোয়েশ্চেন আপনি যত যাই রিসার্চ করবেন আপনার উত্তর আসবে হচ্ছে যে না, ইউ কান্ট। আপনি গ্যাসের মধ্যে কেমনে বাঁচবেন? অক্সিজেন তো দূরের কথা, পুরাটা মনে করেন হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরা, ঠিক আছে, কার্বন মনোক্সাইড আছে। ইয়ার সূর্যের মধ্যে কি গ্যাস আছে বলুন তো? হিলিয়াম আর হাইড্রোজেন। হিলিয়াম আর হাইড্রোজেন 2% হিলিয়াম আর 98% হাইড্রোজেন, বা একটু বেশ কম হতে পারে। তো যাই হোক, এগুলো কিন্তু আপনার হচ্ছে সবই মানে কোশ্চেন যদি করতে যান তাহলে আর মনে করেন যে ওই সূর্যের কাছাকাছি যাওয়ার অনেক আগে আপনি গ্রিল হয়ে যাবেন, সূর্যের কথা চিন্তাই করা যাবে না। আচ্ছা, প্রাইমারি ডাটা কস্ট অ্যান্ড টাইম অনেক লাগে, এটা অলরেডি আমরা করছি, চিপ আর টাইম লাগে না। ওই যে আপনার মনে করেন আমি ওয়েবসাইটে যাবো, একটা কপি পেস্ট মারবো, এক্সেলে চলে আসবে, শেষ। আচ্ছা, ক্যান অ্যাভয়েড বায়াস, বায়াস ক্যান বি রুলড আউট। এখানে আপনি চাইলে বায়াসনেস অ্যাভয়েড করে দিতে পারেন, ঠিক আছে। এখন মনে করেন আপনি টিমসন কাপ বলবো যে আমাদের কফি রেটিংটা একটু বাড়াই দিন, ঠিক আছে, এই রিসার্চার হিসাবে বাড়াই দিতে পারেন, কমাও দিতে পারেন, অ্যাকচুয়ালটাও রাখতে পারেন, কিন্তু সেকেন্ডারি ডাটায় এটা করা যাবে, অলরেডি পাবলিশ ডাটা আপনি করতে পারবেন না, যেটা আছে ওইটা নিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। এটা ফ্লেক্সিবল বেশি, কারণ এটা আপনি কন্ট্রোল, আপনার কন্ট্রোল আছে, রিসার্চারের কন্ট্রোল আছে, কিন্তু এটা লেস ফ্লেক্সিবল, ঠিক আছে, এটা ফ্লেক্সিবল না। ওকে, সো আচ্ছা, মানে আমি ওকে, আর ইউ